2026 সালে এসে প্রযুক্তি জগতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন। এআই মডেলগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়েছে, কিন্তু আমরা মানুষরা তাদের সাথে কথা বলতে গিয়ে যেন আরও বেশি বোকা বনে যাচ্ছি। হ্যাঁ, একদম। এটা খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। রাইট? কারণ আমরা অনেকেই ভাবি, মানে এআই হলো কোনো জাদুর কাঠি, শুধু একটা ইচ্ছে প্রকাশ করলেই চোখের সামনে চমৎকার কোনো ফলাফল হাজির হয়ে যাবে। আর এই ভুল ধারণার কারণে কিন্তু মানুষ কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে না। ঠিক, তাই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বেশ কয়েকটা লেটেস্ট গবেষণা আর আর্কিটেকচারাল গাইড ঘেঁটে দেখার চেষ্টা করব। আমাদের মূল মিশন হলো এই 2026 সালে দাঁড়িয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি অবস্থায় আছে সেটা বোঝা। রাইট। সাধারণ মানুষ বা ডেভেলপাররা কি ভয়ঙ্কর ভুল করছেন, আর ম্যানুয়াল প্রম্পটিং থেকে ডিএসপাই বা ডিএসপিওয়াই নামক একটা প্রোগ্রাম্যাটিক ফ্রেমওয়ার্কের দিকে কেন এত বড় একটা পরিবর্তন আসছে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন কিন্তু আম, শুধুমাত্র শখের পর্যায়ে নেই। মানে এটা এখন সরাসরি অর্থনীতি এবং সিস্টেমের নির্ভরযোগ্যতার সাথে যুক্ত। মানে আপনি ব্যবসার দিকটার কথা বলছেন? একদম। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটের সোর্সগুলো মেলাই, তাহলে দেখব একটা সুনির্দিষ্ট আর বিজ্ঞানসম্মত প্রম্পট শুধু ভালো উত্তরই দেয় না, এটা আসলে বিশাল স্কেলের মডেল ট্রেনিংয়ের কোটি কোটি টাকা বাঁচাতে পারে। ও আচ্ছা, মানে নতুন করে ট্রেন করার চেয়ে। হ্যাঁ, নতুন করে এআই ট্রেন করার চেয়ে বিদ্যমান এআইকে সঠিক নির্দেশ দেওয়াটা অনেক বেশি সাশ্রয়ী। আর এআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা, মানে ওই যে হ্যালুসিনেশন বা ডাহা মিথ্যে কথা বলা, সেটা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব শুধু এই প্রম্পটের কাঠামো বদলে। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। জটিল কোনো ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমাদের একদম গভীরে গিয়ে বোঝা দরকার এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তিটা আসলে কি। বেসিক্সটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। সোর্স ঘাঁটতে গিয়ে আমি একটা চমকপ্রদ ব্যাপার খেয়াল করলাম, যা আমাদের মানুষের যোগাযোগের একদম বিপরীত। আমরা যখন কথা বলি তখন শব্দের চেয়েও বেশি আমরা একে অপরের উদ্দেশ্য বুঝতে পারি, কিন্তু এআই তো মানুষের এই উদ্দেশ্য বোঝে না, তাই না? সে মূলত কি দেখে? আপনি একদম নিখুঁত একটা পয়েন্ট ধরেছেন। মডেলের কাছে মানবীয় আবেগ বা উদ্দেশ্যের কোনো অস্তিত্বই নেই আসলে। সে মূলত কিছু টোকেন বা শব্দের খণ্ডাংশের গাণিতিক প্যাটার্ন দেখে। শুধু গাণিতিক প্যাটার্ন? হ্যাঁ, আর কি। যখন কোনো নির্দেশ দেওয়া হয়, মডেল তার বিশাল ডেটাবেস থেকে শুধু হিসাব করে যে এই নির্দিষ্ট টোকেনগুলোর পর সম্ভাব্য সবচেয়ে যৌক্তিক পরবর্তী টোকেন কি হতে পারে। বুঝতে পারছি। তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে মূলত মানুষের ওই অগোছালো উদ্দেশ্যকে এমন কিছু নির্দিষ্ট টোকেনে রূপান্তর করা বোঝায়, যা মডেলকে গাণিতিকভাবে সঠিক উত্তরের দিকে নিয়ে যায়। সোর্সগুলো বলছে একটা কার্যকরী প্রম্পটের প্রধান কয়েকটা অংশ থাকা বাধ্যতামূলক। যেমন? প্রথমত, একটা পরিষ্কার কাজের সংজ্ঞা। দ্বিতীয়ত, এআই এর ভূমিকা বা রোল। এরপর প্রাসঙ্গিক প্রেক্ষাপট, কিছু ইনপুট আউটপুট উদাহরণ, আর সবশেষে আউটপুটটা ঠিক কেমন দেখতে হবে তার কাঠামো। এই ব্যাপারটাকে আমি একটা উপমা দিয়ে চিন্তা করতে পছন্দ করি। ধরুন, একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম হল এমন একজন বিশ্বমানের রাঁধুনির মতো, যার মাথায় পৃথিবীর সমস্ত রেসিপি আছে। দারুণ উপমা। কিন্তু তার নিজস্ব কোনো স্মৃতিশক্তি, কমন সেন্স বা পছন্দ অপছন্দ কিচ্ছু নেই। কেউ যদি তাকে শুধু বলে আমার জন্য দারুণ কিছু রান্না করো, সে হয়তো একই প্লেটে মিষ্টি ডেজার্ট আর ঝাল মাংস মিশিয়ে অদ্ভুত একটা কিছু বানিয়ে দেবে। হ্যাঁ, কারণ সে তো জানে না ইউজার সকালের নাস্তা চাচ্ছেন নাকি রাতের খাবার। ঠিক, কিন্তু ইউজার যদি তাকে তার রোল বুঝিয়ে দেন, মানে ধরুন বললেন তুমি একজন ঐতিহ্যবাহী ইটালিয়ান শেফ, এবং তাকে ঠিক কি উপাদান কিভাবে মেশাতে হবে তার একটা পরিষ্কার কনটেক্সট দেওয়া হয়, তাহলেই সে নির্দিষ্ট ডোমেইনের সেরা পাস্তা তৈরি করে দেবে। চমৎকার। আর এই শেফকে ধাপে ধাপে নির্দেশ দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কিছু পরীক্ষিত কৌশলও আছে, যা সোর্সগুলোতে বলা হয়েছে। যেমন ধরুন জিরো শট প্রম্পটিং। জিরো শট মানে তো কোনো উদাহরণ ছাড়া সরাসরি প্রশ্ন করা, তাই না? একদম, কিন্তু এটা অনেক সময় ব্যর্থ হয়। এরপর ডেভেলপাররা ব্যবহার করেন ফিউ শট প্রম্পটিং, যেখানে মডেলকে কিছু ইনপুট আর আউটপুটের উদাহরণ দিয়ে দেওয়া হয়, যাতে সে প্যাটার্নটা ধরতে পারে। আচ্ছা। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত আর মুগ্ধ করার মতো কৌশলটি হল চেইন অফ থট বা সিওটি। হ্যাঁ, এই চেইন অফ থট নিয়ে সোর্সগুলোতে বারবার জোর দেওয়া হয়েছে দেখেছি। বলা হয়েছে মডেলকে ধাপে ধাপে চিন্তা করতে বলার কথা।
কিন্তু এটা প্র্যাকটিক্যালি কাজ করে কিভাবে? ধরুন একটা জটিল অঙ্কের সমস্যা। সরাসরি উত্তর জানতে চাইলে মডেল হয়তো তাড়াহুড়ো করে ভুল টোকেন জেনারেট করে বসবে। মানে একটা ভুল অনুমান করে নেবে। ঠিক তাই। কিন্তু প্রম্পটে যদি শুধু একটা লাইন জুড়ে দেওয়া হয়, প্রথমে জানা তথ্যগুলো লেখো, তারপর সমীকরণ তৈরি করো এবং শেষে ধাপে ধাপে হিসাব করো, তখন মডেলের পারফরম্যান্স জাদুকরীভাবে বেড়ে যায়। বাহ, শুধু এই একটা লাইনে? এর পেছনের বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হলো মডেল যখন ধাপে ধাপে তার চিন্তাগুলো টেক্সট হিসেবে জেনারেট করে, তখন সেই জেনারেট করা টেক্সটগুলোই তার পরবর্তী ধাপের জন্য নতুন কনটেক্সট হিসেবে কাজ করে। আমরা তাকে শূন্য থেকে সরাসরি গন্তব্যে লাফ না দিয়ে যুক্তির সিঁড়ি তৈরি করে দিচ্ছি। ওয়াও! এতক্ষণ তো বুঝলাম যে কৌশলগুলো কতটা শক্তিশালী, কিন্তু আমার একটা বড় খটকা লাগছে এখানে। কি রকম? যদি এই চেইন অফ থট বা ফিউ শটের মতো কৌশলগুলো জানাই থাকে আর এগুলো কাজও করে, তাহলে মানুষ প্রম্পট লিখতে গিয়ে এত ভয়ঙ্কর সব ভুল কেন করে? সোর্সগুলোর দিকে তাকালে তো মনে হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে মানুষ সফল হওয়ার চেয়ে ব্যর্থই বেশি হচ্ছে। এটা আসলে অত্যন্ত প্রাসঙ্গিক একটা পর্যবেক্ষণ। মানুষ ভুল করে কারণ আমরা মানুষেরা স্বভাবগতভাবেই অস্পষ্টতায় অভ্যস্ত। আমরা ইশারা ইঙ্গিতে কথা বলি। রাইট, আমরা অনেক কিছু ধরিনি। একদম। সবচেয়ে সাধারণ ভুলটা হলো অত্যন্ত অস্পষ্ট প্রম্পট দেওয়া। যেমন কেউ হয়তো লিখলেন এআই এর ভবিষ্যৎ সম্পর্কে একটা ব্লগ লেখো। এখন এআই সম্পর্কে তো লাখ লাখ বই আছে। মডেল তো কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, মডেল এই বিশাল ডেটা সেটের ঠিক কোথা থেকে শুরু করবে? সে কি বিজ্ঞানীর জন্য লিখবে নাকি স্কুল ছাত্রের জন্য? এই অস্পষ্টতার কারণেই মডেল খুব সাধারণ আর বোরিং উত্তর দেয়। আরেকটা বড় ভুল হলো একই প্রম্পটে অনেকগুলো কাজ একসাথে চাপিয়ে দেওয়া। ঠিক, এই মাল্টিটাস্কিংয়ের বিষয়টা আমি আর্টিকেলে দেখেছি। ধরুন কেউ লিখল, এই 10 পৃষ্ঠার আর্টিকেলটি সামারি করো, এখান থেকে 10টা আকর্ষণীয় টাইটেল বের করো, পাইথনে একটা কোড জেনারেট করো, আর আগামী 3 মাসের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যান বানাও। হ্যাঁ হ্যাঁ, এত কিছু একসাথে দিলে মডেল খেয়েই হারিয়ে ফেলে। কারণ তার অ্যাটেনশন মেকানিজম বা মনোযোগ ধরে রাখার ক্ষমতা ভাগ হয়ে যায়। সে হয়তো কোড ভালো লিখবে, কিন্তু সামারিটা খুব বাজে করবে। কিন্তু বাস্তবে তো আমাদের জটিল কাজগুলো করাতেই হবে। এআই দিয়ে মাল্টিটাস্কিং করানো তো আমাদের নিত্যদিনের প্রয়োজন। তাহলে সমাধান কি? সোর্সগুলো এখানে একটা দারুণ সমাধানের কথা বলছে, যাকে বলা হয় লিস্ট টু মোস্ট প্রম্পটিং। মানে কাজগুলোকে ছোট করে ফেলা? একদম। একটা বিশাল কাজকে ছোট ছোট সাবটাস্কে ভেঙে ফেলা। প্রথম প্রম্পটে শুধু সামারি করতে বলা, সামারি পাওয়ার পর দ্বিতীয় প্রম্পটে সেই সামারি থেকে টাইটেল বানাতে বলা। মানে একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে যাবে? ঠিক। আর এর পাশাপাশি আউটপুটের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফরম্যাট বলে দেওয়াটা জাদুর মতো কাজ করে। যদি ছক লাগে বলতে হবে মার্কডাউন টেবিলে উত্তর পাও। কোডিংয়ের জন্য ডেটা লাগলে বলতে হবে জেসন ফরম্যাটে আউটপুট দাও। আর ওই যে আমরা শেফের উপমা দিয়ে রোলের কথা বলছিলাম, সেটারও কিছু দারুণ কর্পোরেট উদাহরণ সোর্সে দেওয়া আছে দেখলাম। হ্যাঁ, রোল সেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন মডেলকে বলা, তুমি একজন সিনিয়র এসএপি বিটিপি আর্কিটেক্ট, অথবা তুমি একজন অভিজ্ঞ ভারতীয় ইকুইটি অ্যানালিস্ট। ঠিক তাই। এভাবে নির্দেশ দিলে মডেল তার বিশাল তথ্যভাণ্ডার থেকে অপ্রয়োজনীয় তথ্যগুলো ছেঁটে ফেলে। সে শুধু ওই নির্দিষ্ট ডোমেইনের টোন, পরিভাষা আর শব্দচয়ন ব্যবহার করে। এটা উত্তরের মান বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু একটু থামুন, আপনি বলছেন রোল প্লে করলে উত্তরের মান বাড়ে, কিন্তু হ্যালুসিনেশন বা ওই যে এআই এর মিথ্যা বলার সমস্যা, সেটা নিয়ে তো আমরা এখনো কথা বলিনি। এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। ধরুন আমি মডেলকে বললাম, তুমি একজন সেরা ঐতিহাসিক, কিন্তু সে তো তাও একটা মিথ্যা যুদ্ধের ইতিহাস বানিয়ে সুন্দর করে লিখে দিতে পারে। শুধু রোল প্লে করা দিয়ে তো আর হ্যালুসিনেশন ঠেকানো যাবে না, তাই না? একদমই না। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কিভাবে আমরা এআইকে মনগড়া তথ্য দেওয়া থেকে পুরোপুরি আটকাবো? বিশেষ করে ব্যাংকিং বা মেডিকেল সেক্টরে তো একটা ভুল তথ্য বিশাল ক্ষতি করে দিতে পারে। ঠিক, মানুষের জীবনের ঝুঁকিও থাকতে পারে। এখানেই আসে র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন আর্কিটেকচারের ব্যবহার। এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? সহজ কথায় র্যাগ হলো এআইকে একটা ওপেন বুক এক্সাম বা খোলা বইয়ের পরীক্ষা দিতে বাধ্য করা, কিন্তু শর্ত হলো সে বাইরের কোনো জ্ঞান ব্যবহার করতে পারবে না। মানে শুধু দেওয়া বই থেকেই উত্তর লিখতে হবে? হ্যাঁ, প্রথমে সিস্টেম ইউজারের প্রশ্নের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ডেটাবেস বা ডকুমেন্ট থেকে সঠিক তথ্যটা খুঁজে বের করে, যাকে বলে রিট্রিভাল।
এরপর সেই তথ্যটা প্রম্পটের ভেতর ঢুকিয়ে দিয়ে মডেলকে জেনারেট করতে বলা হয়। ওকে। প্রম্পটটা অত্যন্ত কঠোরভাবে বলে দেওয়া হয়, শুধুমাত্র নিচে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে উত্তর তৈরি করো। যদি এই টেক্সটের ভেতর উত্তর না থাকে তাহলে পরিষ্কার বলো আমি জানি না, কিন্তু কোনো অবস্থাতেই নিজে থেকে কিছু আন্দাজ করবে না। বাহ, এটা তো খুব রেস্ট্রিকটিভ। এই মেকানিজম এআই এর মন গড়া গল্প বানানোর স্বাধীনতা কেড়ে নেয় আর তাকে শুধু একজন প্রসেসর হিসেবে ব্যবহার করে। দাঁড়ান, আমার এখানে একটা বড় আপত্তি আছে। আচ্ছা বলুন। এতক্ষণ ধরে আপনি যা যা বললেন, মানে র‍্যাগ ব্যবহার করা, জেসন ফরম্যাট চাওয়া, ধাপে ধাপে ভাবার নির্দেশ দেওয়া, রোল প্লে করানো, তাহলে কি আমরা মূলত এআইকে শিশুদের মতো করে পরিচালনা করছি? হ্যাঁ, ইন্টারেস্টিং পয়েন্ট। মানে প্রতিটা ছোটখাটো ফরম্যাট, বাধ্যবাধকতা, কোথা থেকে তথ্য নেবে, কোথায় থামবে, সব কি ডেভেলপারদের ম্যানুয়ালি ধরে ধরে বলে দিতে হবে? যদি কোনো এন্টারপ্রাইজ সিস্টেমে প্রতিদিন লাখ লাখ কোয়েরি আসে, তবে এভাবে ম্যানুয়ালি প্রম্পট লিখে তো কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আপনি একদম সঠিক সমস্যাটা চিহ্নিত করেছেন। ম্যানুয়াল প্রম্পটিং বা হাতে ধরে নির্দেশ লেখা ছোটখাটো কাজ বা দ্রুত প্রোটোটাইপ বানানোর জন্য দারুণ। কিন্তু বড় স্কেলে যখন কেউ একটা এন্টারপ্রাইজ গ্রেড সিস্টেম বানাতে যায়, যেখানে মাল্টিস্টেপ রিজনিং দরকার, তখন এই ম্যানুয়াল প্রম্পটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর এই ভয়ঙ্কর সীমাবদ্ধতা দূর করতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা নিয়ে এসেছেন ডিএসপাই নামক একটা যুগান্তকারী প্রোগ্রামেটিক ফ্রেমওয়ার্ক। ডিএসপাই। এটা মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জগতে একটা বিশাল প্যারাডাইম শিফট। ম্যানুয়াল প্রম্পটিং থেকে ডিএসপাই সোর্সগুলো এই দুটো ধারণার মধ্যে পার্থক্য করতে গিয়ে খুব সুন্দর একটা কনসেপ্ট ব্যবহার করেছে। কিভাবে বনাম কি, মানে হাউ ভার্সেস হোয়াট, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ম্যানুয়াল প্রম্পটিং হলো মূলত হাউ ফার্স্ট বা কিভাবে নির্ভর পদ্ধতি। এখানে একজন মানুষ বসে বসে ভাবে কিভাবে শব্দগুলো সাজালে, প্লিজ শব্দটা ব্যবহার করলে, নাকি বড় হাতের অক্ষরে লিখলে মডেল ঠিক উত্তর দেবে। এটা পুরোটাই ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, আমরা সবাই এই ট্রায়াল অ্যান্ড এরর করি চ্যাটজিপিটির সাথে। ঠিক, কিন্তু ডিএসপাই হলো হোয়াট ফার্স্ট বা কি নির্ভর পদ্ধতি। এখানে ডেভেলপাররা প্রম্পটের শব্দ নিয়ে মাথায় ঘামান না। তারা শুধু কোডের মাধ্যমে ঠিক করে দেন তাদের ইনপুট কি হবে, কাঙ্ক্ষিত আউটপুট কি হবে, আর সফলতার ম্যাট্রিক্স কি। আচ্ছা, কিন্তু এই গাণিতিক হিসাবটা আসলে হয় কিভাবে? ফ্রেমওয়ার্ক নিজে থেকে প্রম্পট বানায় কিভাবে? এটা অনেকটা ডারউইনের বিবর্তনবাদের মতো কাজ করে। মানে সবচেয়ে যোগ্য প্রম্পটের টিকে থাকে। ইন্টারেস্টিং। ডিএসপাইয়ের ভেতরে একটা অপটিমাইজার থাকে। আপনি যখন তাকে কিছু ট্রেনিং ডেটা আর মেট্রিক্স দেন, তখন সে নিজে থেকে ওই কাজের জন্য একাধিক প্রম্পটের ভ্যারিয়েশনস জেনারেট করে। মানে সে নিজেই অনেকগুলো অপশন বানায়। হ্যাঁ, এরপর সে ওই প্রম্পটগুলো দিয়ে মডেলকে রান করায় এবং দেখে কোন প্রম্পটটা আপনার দেওয়া মেট্রিক্সের সবচেয়ে ভালো স্কোর করছে। যেটা খারাপ করে সেটা বাতিল হয়, আর যেটা ভালো করে সেটিকে সে আরও পরিমার্জন করে। ও ওয়াও! এভাবে স্বয়ংক্রিয়ভাবে একটা নিখুঁত প্রম্পট তৈরি হয়, যা হয়তো কোনো মানুষ বসে বসে চিন্তা করেও বের করতে পারত না। তার মানে ডেভেলপাররা আর বসে বসে শব্দের পর শব্দ সাজাচ্ছেন না, তারা শুধু লক্ষ্য আর নিয়মটা ঠিক করে দিচ্ছেন, আর যন্ত্র নিজেই যন্ত্রের সাথে কথা বলার ভাষা আবিষ্কার করে নিচ্ছে। একদম তাই। কিন্তু ম্যানুয়াল প্রম্পটিংয়ে তো আরেকটা বড় সমস্যা ছিল। ধরুন আমি ৩ মাস ধরে কষ্ট করে GPT-4 এর জন্য নিখুঁত কিছু প্রম্পট লিখলাম, এরপর হুট করে GPT-5 রিলিজ হয়ে গেল। হ্যাঁ, তখন তো সব প্রম্পট কাজ করা বন্ধ করে দেবে। রাইট, পুরনো প্রম্পটগুলো নতুন মডেলে আর আগের মতো কাজ করবে না। একে বোধহয় প্রম্পট ড্রিফট বলে, তাই না? একদম ঠিক বলেছেন। ম্যানুয়াল পদ্ধতিতে মডেল আপডেট হলে পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে, ডেভেলপারদের আবার শূন্য থেকে শুরু করতে হয়। কিন্তু ডিএসপাইতে এটা কোনো সমস্যাই নয়। কেন? যেহেতু আপনি এখানে শুধু ইনপুট আউটপুটের সিগনেচার আর ম্যাট্রিক্স দিয়ে রেখেছেন, তাই মডেল পরিবর্তন হলে আপনি শুধু ফ্রেমওয়ার্কের নতুন মডেলের ওপর অপটিমাইজারটি আরেকবার রান করতে বলবেন। সে কয়েক মিনিটের মধ্যে নতুন মডেলের উপযোগী করে সমস্ত প্রম্পট নিজে থেকেই রিটিউন করে নেবে। এইটা তো ডেভেলপারদের জন্য বিশাল একটা স্বস্তির জায়গা। এরর। আর ডিএসপাই? আর ডিএসপাই হল মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের ডেটাবেসের ORM ব্যবহার করার মতো। ORM যেমন ভেতরের জটিল SQL নিজে থেকে সামলায়, এজ কেসগুলো হ্যান্ডেল করে আর কোডকে রিইউজেবল করে, ডিএসপাই ঠিক তেমনি প্রম্পটের ভেতরের জটিলতাগুলো লুকিয়ে রাখে। তার মানে আমরা প্রম্পটকে এখন আর শুধু কিছু সাধারণ টেক্সট বা স্ট্রিং হিসেবে দেখছি না, আমরা একে
পুরোপুরি সফটওয়্যার কোডের মতোই ট্রিট করছি। একদম। ভার্সন কন্ট্রোল, ইউনিট টেস্টিং, মডিউলার ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এইসব বেস্ট প্র্যাকটিস এখন প্রম্পটের ক্ষেত্রেও চলে এসেছে। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে, বিশেষ করে 2026 সালে যারা এই এআই ডোমেনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য? এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যদি ডিএসপাই এর মতো ফ্রেমওয়ার্ক নিজে থেকেই প্রম্পট অপটিমাইজ করে, ভুল শুধরে নেয়, তবে একজন মানুষের একজন তথাকথিত প্রম্পট ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ কি? তাদের তো আর কোনো কাজই থাকার কথা নয়। এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় বিতর্ক। 2026 সালে দাঁড়িয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা পুরোপুরি বদলে গেছে। এটা শুধু আর চ্যাট বক্সে কিছু চতুর কথা লিখে দেওয়া বা ম্যাজিক শব্দ খোঁজার বিষয় নয়। তাহলে বিষয়টা এখন কি? পেশাগত দিক থেকে এটা এখন একটা অনেক বেশি ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক বিস্তৃত রূপ নিয়েছে, যাকে বলা হচ্ছে এআই অর্কেস্ট্রেশন বা এআই অর্কেস্ট্রেটর। তার মানে প্রম্পট ইঞ্জিনিয়ার নামের ওই জেনেরিক উপাধিটা মৃত? আক্ষরিক অর্থেই মৃত। যারা শুধু ম্যানুয়ালি প্রম্পট লেখায় আটকে আছেন আর বৃহত্তর সিস্টেম ডিজাইন বুঝতে পারেন না, তাদের ভূমিকা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। মানে কোম্পানিগুলো এখন আর শুধু প্রম্পট রাইটার খুঁজছে না? না, কোম্পানিগুলো এখন শুধু টেক্সট রাইটার চায় না, তারা এমন কাউকে চায় যে পুরো এআই পাইপলাইনটা ডিজাইন করতে পারে। একজন এআই অর্কেস্ট্রেটরের কাজ হল বিভিন্ন মডেলের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সোর্সগুলোতে আমি দেখেছি এই নতুন ভূমিকার জন্য নির্দিষ্ট কিছু স্কিলের কথা বলা হয়েছে। শুধু ভালো ইংরেজি জানলে বা ক্রিয়েটিভ হলেই এখন আর কাজ হচ্ছে না। একদমই না। একজন সফল এআই অর্কেস্ট্রেটর হতে হলে পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষায় দখল থাকা অপরিহার্য। আর কি কি লাগবে? পাশাপাশি বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এপিআই কিভাবে কাজ করে, সিস্টেমের লেটেন্সি বা রেসপন্স টাইম কিভাবে কমানো যায়, আর ভার্সন কন্ট্রোল কিভাবে মেনটেন করতে হয়। সবচেয়ে বড় কথা, প্রম্পটকে ডেটাবেসের সাথে যুক্ত করা এবং ওই যে র্যাগ আর্কিটেকচারের কথা বললাম, সেগুলোর আর্কিটেকচার দাঁড় করানোই এখন মূল কাজ। বুঝতে পেরেছি। মানে কোম্পানিগুলোর বিশাল চাহিদা রয়েছে এমন মানুষের, যারা কোটি কোটি টাকা খরচ করে নতুন মডেল ট্রেন করার বদলে এই অর্কেস্ট্রেশন স্কিল ব্যবহার করে বিদ্যমান মডেল থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনতে পারবেন। ঠিক। কেউ কোডার হন বা প্রজেক্ট ম্যানেজার, এআই এর সাথে কাজ করার সময় এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট বা সিস্টেম্যাটিক চিন্তাভাবনাই তাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে। ঠিক তাই। জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সিস্টেম লেভেলে চিন্তা করতে হবে, আর প্রতিনিয়ত ডিএসপাই এর মতো নতুন মডুলার ফ্রেমওয়ার্কের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। কি দারুণ আর ইনসাইটফুল একটা জার্নি হলো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে। আমরা শুরু করেছিলাম একদম বেসিক একটা ধারণা থেকে, যেখানে আমরা জানলাম যে মডেল মানুষের উদ্দেশ্য বোঝে না, সে শুধু গাণিতিক টোকেন প্রসেস করে। হ্যাঁ, সেখান থেকে আমরা দেখলাম কিভাবে নির্দিষ্ট রোল প্লে করিয়ে চেইন অফ থট বা ধাপে ধাপে চিন্তা করতে বাধ্য করে আর সুনির্দিষ্ট ফরম্যাট দিয়ে কার্যকর ম্যানুয়াল প্রম্পট তৈরি করতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে মানুষের স্বভাবজাত অস্পষ্টতা আর একসাথে অনেক কাজ চাপিয়ে দেওয়ার প্রবণতা কিভাবে এআইকে বিভ্রান্ত করে, আর সেখান থেকে বাঁচতে কিভাবে হ্যালুসিনেশন রোধে র্যাগ বা রিট্রিভাল মেকানিজম ব্যবহার করতে হয়। এরপর আমরা পৌঁছালাম সেই বিশাল প্যারাডাইম শিফটে। কিভাবে ম্যানুয়ালি হাতে ধরে ট্রায়াল অ্যান্ড এরর করে প্রম্পট লেখার দিন শেষ হয়ে আসছে, তার জায়গা করে নিচ্ছে ডিএসপাইয়ের মতো মডিউলার ডারউইনিয়ান প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, যা নিজে থেকেই গাণিতিকভাবে প্রম্পট অপটিমাইজ করতে পারে। একদম। আর সবশেষে আমরা জানলাম 2026 সালে তথাকথিত প্রম্পট রাইটারদের যুগ শেষ হয়ে কিভাবে এআই অর্কেস্ট্রেটরের জন্ম হয়েছে। এই জ্ঞানগুলো কিন্তু শুধু এন্টারপ্রাইজ সফটওয়্যার বানাতেই নয়, দৈনন্দিন জীবনে এআইকে দিয়ে ইমেল লেখানো, ডেটা অ্যানালাইসিস করা বা নতুন কোনো কনসেপ্ট বোঝার ক্ষেত্রেও সরাসরি কাজে লাগবে। একদম ঠিক বলেছেন। সঠিক মেকানিজম আর কাঠামোর পেছনের বিজ্ঞানটা জানা থাকলে এআই হয়ে উঠবে যে কোনো মানুষের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য সহকারী। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে সোর্সগুলোর বাইরে গিয়ে আমার মাথায় একটা অদ্ভুত আর কিছুটা ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খাচ্ছে। কীরকম চিন্তা? আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে এআই এর কাছ থেকে সঠিক উত্তর বের করার জন্য আমাদের অত্যন্ত কাঠামোগত, পরিষ্কার, ধাপে ধাপে সাজানো আর ইমোশনলেস লজিক্যাল নির্দেশ দিতে হয়। হ্যাঁ, তাই তো দেখলাম।
কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি এআই মডেলগুলো দিন দিন উন্নত হতে হতে একসময় মানুষের এই অস্পষ্ট, ইশারা ইঙ্গিতপূর্ণ আর অগোছালো কথা বোঝার ক্ষেত্রে পুরোপুরি পারদর্শী হয়ে ওঠে, তবে কি একসময় প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামের এই পুরো বিজ্ঞানটি অপ্রয়োজনীয় হয়ে বিলুপ্ত হয়ে যাবে? হতে পারে। নাকি উল্টোটা ঘটবে? যন্ত্রের সাথে দিনের পর দিন, বছরের পর বছর এই অতি কাঠামোগত, ইমোশনলেস আর ছকে বাঁধা যোগাযোগের অভ্যাসের কারণে আমরা মানুষরাই কি ভবিষ্যতে অস্পষ্টভাবে, স্বাভাবিক ছন্দে আর ইশারায় কথা বলার সহজাত ক্ষমতাটা চিরতরে হারিয়ে ফেলব?